আসসালামু আলাইকুম দর্শক, প্রীতীয় শুভেচ্ছা নেবেন। এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিগুলো কেন নিয়ন্ত্রণ হারাচ্ছে। এর একটা কিন্তু কারণ আমি বলছিলাম, এবং এটাই সত্য। এটা কিন্তু এখন প্রমাণিত হয়েছে, এবং আমি এও বলছিলাম যে ইরান জিতবে। আমার সেই কথাটা ফলছে, এবং আমার প্রেডিকশন আংশিক হলেও সত্যের রূপান্তরিত হতে যাচ্ছে। হয়তো বা বলা যাচ্ছে যে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি, যেটা তো দুই সপ্তাহ না। এটা তো একটা মানে সূচনা। কারণ আমেরিকা এইটাই চাইছিল যে যে কোনো উপায় তার যুদ্ধবিরতি দরকার, আমাদের তো তার জারি জড়ি সব ফাঁস হয়ে যাচ্ছে। এবং যেভাবে সেই যুদ্ধ খরচ যেভাবে তার মাথায় আসতেছে, এবং সারা বিশ্বের যেই মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, তারপরে যে জ্বালানি তেলের যেই ক্রাইসিস, তেল, পেট্রোল, গ্যাস ইত্যাদি। এখন এই সময় এই যে ডোনাল্ড ট্রাম্প, এ তো নোবেল পাওয়ার জন্য একটু উদ্গ্রীব ছিলেন, কিন্তু নোবেল সে ওইভাবে তো ভালো কাজে তো সে নোবেল পাওয়ার মতো লোক না। যদি সেই খারাপ বলতে যতগুলা শব্দ আছে সবগুলো সংমিশ্রণেই ওনার চরিত্র। তো ওই হিসেবে যদি নোবেল পুরস্কার কোনো নোবেল কমিটি নোবেল পুরস্কার চালু করে, সেক্ষেত্রে ওই পুরস্কার নিঃসন্দেহে পাবে, সেখানে অন্য কেউ পাওয়ার সম্ভাবনা নাই। এটা আমি বলতে পারি, কারণ ইনি এই যুদ্ধ একবার থামায়, একবার যুদ্ধ জয় করছে, আবার এই শেষ হয়ে যাবে, এই রেজিম চেঞ্জ হবে, ইরাকি জনগণকে উদ্ধার করবে। তারপরে সেই হরমুজ প্রণালী নিজের ট্রাম্প প্রণালী নামে চালু করতে চাওয়া, তারপরে আলটিমেটাম দেওয়া 48 ঘন্টা, 24 ঘন্টা। এই যে মানে কি বলবো, মানে কোনো প্রেডিকশন করা যাচ্ছে না যে উনি কখন কি বলবেন আর কখন কি করবেন। যাই হোক, এখন এখানে একটা বিষয় আছে। এখানে আমার একটা কথা মনে পড়ছে, আমাদের এলাকার ছোটোবেলার কথা। আমাদের এলাকায় 2 কর্তা ছিল, ছোটো কর্তার বড় কর্তা। তা বড় কর্তা ছোটো কর্তার সহায় সম্পত্তি বলতে শুধু ওই ঘরের জায়গাটুকুই, কিন্তু তাদের ভিতর দ্বন্দ্ব থাকতো এমন যে বৈষয়িক দ্বন্দ্ব, মনে হয় যেন তাদের কোটি কোটি টাকার লেনদেন করে। এরকমভাবে তাদের 2 ভাই ভিতরে সেই দ্বন্দ্ব থাকতো, এবং সেই দ্বন্দ্ব এমন পর্যায়ে যাইতো যে একজনে সেই মানে পারে তো মেরে ফেলে। তো এখন দেখতাম ওই বড় কর্তা ওই তার হাতের কাছে একটা বল্লম রাখতো, এবং ওই কিছু হইলে বল্লমটা নিয়ে মানে ছোটো ভাইকে মারার জন্য সেই রেডি হইতো। আর ওই পাহাড়টা পিছনে বাড়াই যেত, মানে তার যে বেবি সাপ, সে যাতে তার হাতটা ধরতে পারে। আর ওই ডান হাতে সেই বল্লম নিয়ে বলে আমার স্যার এইখানে সামনে চাইতো। তো এক পর্যায়ে টানাটানির পর্যায়ে ওনার লুঙ্গি খুলে যেত। তখন আবার ওই এক ছটকা মারে সেই বিবি সাহেবের থেকে হাত ছুলে নিয়ে সেই বল্লম ছেড়ে দিয়া ওই লুঙ্গি পরার ব্যস্ত থাকতো। মানে সেই ধাওয়া পাল্টা ধাওয়া শেষ, ওইখানেই শেষ। ওই মাঝখানে থেকে ওখানে উপস্থিত যারা ছিল তারা ওনার ওই বিশেষ সিনারিও দেখে তারা মুখ চেপে হাসতো, এবং ওই দুজনকে ঝগড়া থেকে নিবৃত্ত করার চেষ্টা করতো। আমাদের ট্রাম্প সাহেব এরকমই একটা, অর্থাৎ সে অঙ্গি ভঙ্গি নর্দানি কুর্দানি দিয়া সেই এটা করে সেটা করে। সেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় থেকে সেই তার যে হাবভাব দেখা গেছে। তারপরে সেই এই যুদ্ধে তো এর আগে যেই গত বছরও যে 12 দিনের যুদ্ধ ছিল, সেখানেও সে সরাসরি হয়তো জড়িত হয় নাই, শেষ পর্যন্ত সেই তার গোমর ফাঁক হয়ে গেল যে সেই পরমাণু কেন্দ্রে হামলা চালালো সেই B-50 বিমান দিয়া। প্রথম দিকে কিন্তু সে আড়ালে ছিল। তো এখন এই যে হরিহর আত্মা সেই নেতানিয়াহুর সাথে সে এখন তো এবারে তো ওখানে বোঝাই গেল যে তার প্ররোচনায় ঘটনা ঘটছে। এখন উনি কার প্ররোচনায় করছে সেটা ভিন্ন কথা না, ভিন্ন কথা হচ্ছে ওনার স্বভাবটাই এরকমের। উনি এর আগের টার্মে কিন্তু সেই যুদ্ধের দিকে তেমন মনোযোগী হয় নাই, কিন্তু এই IRGCর নেতাকে কিন্তু উনি হত্যা করেছিলেন। তাও তো এরপর আর অন্য কিছু বাড়াবাড়িতে তেমন একটা যায় নাই।
কিন্তু ওই দেশে আমেরিকার যত নেতা আছে যারা যারা এটা বিশ্ববাসীর দুর্ভাগ্য যে পুরো বিশ্ব নিয়ন্ত্রণ যারা করে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তাদের এই নেতারা ধারাবাহিকভাবে যে যে ক্যারেক্টারের নেতারা তারা এই ক্ষমতা পায়, তারা বেশিরভাগই যুদ্ধবাজ, এবং তারা ওই অস্ত্রের বিক্রির জন্য ইচ্ছে করেই তার বিভিন্ন দেশে যুদ্ধ কোথায় কোথায় লাগবে। হয়তো তাদের মনে হয় যে আমরা যারা গ্রামে দালাল কই না, ওই দালাল রেডি করে রাখে যে তোমরা সারা দেশ ঘোরো, কোন জায়গায় ক্লিক লাগানো যায়। তো একদিকে সরকারের পক্ষেও থাকবে অস্ত্র বিক্রি করবে, আবার বিপক্ষে যারা থাকবে সরকারের বিরুদ্ধে উস্কানি দেতা, তাদের বিপক্ষ থাকবে। এমনকি সেখানে তারা তাদের বিরুদ্ধ মতের সরকার না, তাদের মতের সরকার আছে, সেখানেও যদি যারা সুযোগ পায় কিছু মেসাকাল করার, সে সুযোগটাও তারা গ্রহণ করে। মোট কথা তাদের অস্ত্র ব্যস্ত হবে, এবং এইটাই তাদের অর্থনৈতিক গতির একটা বড় উপাদান। এক্ষেত্রে আরবের লোকেরা যে আরবের যে নেতা, তারা তো ওই যে আমি বললাম যে তাদের মোটা মাথার বুদ্ধি, তারা ওই মাথায় যে বিশেষ ধরনের এই পোশাক পরে এবং ওই মাথায় রিং দেয়, পর্দা দেয়, মানে তাদের মস্তকের ওই মগজগুলা ওই গরমে কিলবিল করে। এমনি তো গরম আবহাওয়া, তারপর আবার ওই ওই পোশাক, সেজন্য তারা সুস্থ মাথায় কোনো চিন্তা ভাবনা করতে পারে না। ওই কোনো রকম ডলার বেচবে, টাকাগুলো কারিগরি নিয়ে আসবে, এবং সেই আমেরিকার ব্যাংকে গচ্ছিত রাখবে, আর আমেরিকা বলবে তোমাদের আমি নিরাপত্তা দেবো, তোমাদের অর্থের সিকিউরিটি দেবো, দেশের নিরাপত্তা দেবো, আমাদেরকে তোমরা বাজেট থেকে একটা অংশ আমাদের জন্য বরাদ্দ করবা। এবং সেরকমই চলতেছিল। কিন্তু এবারে তো তাদের সামনে একটা অবারিত সুযোগ আসছিল। এই যে ইরান তা দেখিয়ে দিয়েছে, এই ক্ষেত্রে তো তাদের বোঝা হয়েছিল যে আমরা এই শতাব্দীর ভিতরেও এরকম সুযোগ আর পাবো না। এই সুযোগটা আমাদের কাজে লাগাইতে হবে, যাতে তারা ওই বলয় থেকে বেরোতে পারে। এখন এই যে হাঙ্গামা, এই ডলারের যে রাজত্ব, যারা ডলারের রাজত্ব বাই চান্স হোক বা তাদের টেকনিক্যাল বুদ্ধির কারণে হোক, তারা এই ডলারের রাজত্বটা বিশ্ববাসী নিয়ে নেছে। সেক্ষেত্রে তাদের উচিত ছিল যে আমরা যে ডলারের রাজত্ব পুরা বিশ্বটাকে নিয়ন্ত্রণ করতেছি, প্রত্যেকটা দেশ থেকে আমরা বেনিফিটেড। অতএব আমি তাদেরকে মাতুবাড়িটা করলে ওই পোলাইটলি করতে হবে, যাতে সবাই আমার প্রতি আস্থা রাখে এবং বিশ্বাস রাখে। কিন্তু তারা তা না করে তারা সাম্রাজ্যবাদী চিন্তাভাবনা, এবং তাদের ডলার থেকেও ব্যবসা নেবে, আবার অস্ত্রের ব্যবসা নিয়েও সেই তারা ওই সব দেশে কূটকৌশলে লিপ্ত থাকবে। তার ভিতরে যে হেনরি কিসিঞ্জার তো ছিল সেই বিশ্বসেরা। তো এখন এই যে ইরান যেটা শুরু করছে, এই ডলারের যে রাজত্ব কমানো, আমার মনে হয় যে এবারে এটা একটা অবসান হবে, বিশ্ব শান্তির দিকে যাবে। এই আমেরিকার এই যে ওদের থেকে ভালো নেতা আসবে না, কারণ এই জর্জ বুশ, তারপরে সেই ডব্লিউ বুশ, এই বারাক ওবামা, এই বিল ক্লিন্টন, তারপরে এই এখন যে ট্রাম্প, যে দলই হোক, রিপাবলিক হোক আর ওই ডেমোক্রেটই হোক, তাদের তো নেচার একই, যুদ্ধবাজ। তবে এর ভিতরে যে ভালো নেতা ছিলেন না তা নাই, যে বানি স্যান্ডার্স তৃতীয় নেতা শক্তি, তার মতো লোক তো ক্ষমতায় আসবে না। এই ডেমোক্রেটে ছিল আলগোর, তার মতো নেতা কিন্তু ক্ষমতায় আসতে পারে নাই। এই বাইডেন ছিল, সেই ওবামার পিছনে বিলিভ গেটস নিয়ে দৌড়িত। সেরা তো মনে হয়েছিল যে একটু ভদ্র মানুষ, কিন্তু একটু মুখের অভাব ছিল, কিছুটা ধুরন্ধর, তবুও তার কিছুটা ভদ্রতা মনে হয়েছিল। যে অভাব যাই থাকুক, হয়তো কিছুটা ভদ্র প্রকৃতির, কিন্তু দেখা গেল সে ক্ষমতা পাওয়ার পরে সে সবাইকে ছাড়িয়ে গেল। আবার তার আমলের সেই যে যতটা দুর্নাম কামিয়েছিল, তার কিছুটা আবার লাঘব করে দিল এই ট্রাম্পের এই পাগলামি। এর পাগলামি বলবো না তার সততা বলবো, মানে এমন কোনো সাইড নাই যে লোক শাখায় তার বিচরণ নাই, ভালোর দিকে শূন্য। তো এখন বিশ্ববাসীর জন্য সামনে যে সুযোগটা আসছে, এইটা বিশ্ববাসীর নেওয়া উচিত,
প্রত্যেকটা দেশের এখন ওই ওই পরাশক্তি হিসাবে তাদেরকে না মনে করে অন্যান্য দেশের মতো তাদের স্বাভাবিক মনে করতে হবে। তারা যে তাদের প্রচারণা, তাদের সেই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং এই নিয়ে ফুলিভাবে দেখানো, এই নিয়ে তারা একটা বিশ্বের পরাশক্তি একটা অর্জন করছিল। এইবারে ইরান তো সেটা মোটামুটি জারি ফাঁস করে দিয়েছে। অতএব এইভাবে এখনকার জন্য দ্বিতীয়বার কোনো মানুষ যেন আর না ভুল করে যে এই 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 পরাশক্তি নিয়ে এই তাদের এই যে জীবনটাকে সস্তা না করে, তাদের দেশের এই যে একটা বিভিন্ন রকমের শর্তের বেড়াজালে একটা দেশকে কুক্ষিগত করে, এটা তো একেবারে লিমিট ছাড়া। হ্যাঁ, তো ওই দেশের জনগণের জন্য তাদের কোনো মায়া কান্না নাই। তাদের মায়া কান্না কি এমনি দেখায় যে গণতন্ত্র, নিরাপত্তা, এইসব কথা বলে মায়া কান্না করে, কিন্তু আসলে বাস্তবে তারা কারোর জন্যই ভালো না। আমার একটা দেশের জন্য যদি আমি যদি আমেরিকার সমর্থন হই, আর আমার দেশ যদি সেই আমেরিকার নীতির চাপে পিষতে থাকে, তাহলে তো আমিও ওই নিষ্পেষণের শিকার হয়ে যাব। তাহলে এটা বলতে হবে যে আমরা পক্ষ বিপক্ষ সব লোকেরই তাদের এই জাতাকল থেকে বেরোতে হবে। এইটা যে কোনো দেশের লোকের বোঝা উচিত যে তারা যখন একটা দেশে হামলা চালায় বা ক্ষতি করে, তখন তো তার সাপোর্টার আর বিপক্ষের কোনো না, পক্ষ বিপক্ষের কোনো মানুষ সমানের ক্ষতিগ্রস্ত সবাই হয়। ইনফ্রাস্ট্রাকচার, তারপরে এই যে বিভিন্ন রকমের এই আর্থিক, তারপরে সামরিক, সব দিক থেকেই তো তারা ক্ষতি করে। অতএব সামনে দেখতে গিয়ে এই যে সুযোগটা আসছে ইরানের এই যে জয়, এই জন্য আমি সেলিব্রেটি করি তাদের এবং এনজয় করি, এবং তারা যেন তাদের এই যে সাময়িক যুদ্ধবিরতি, এই জন্য আবার তারা মোহবিষ্ট না হয়। কারণ যে কোনো মুহূর্তে তারা আবার করতে, কারণ এই যে হামলাটা শুরু করছিল সে একেবারে 11 আওয়ার চুক্তির পর্যায়ে, যখন সিগনেচার হবে এরকম একটা সার্কুলার চলতেছিল, সেই সময় হামলাটা করছে। অতএব তাদেরকে বিশ্বাস নাই, এদেরকে বিশ্বাস নাই। এটা তারা আবার যে কোনো মুহূর্তে হামলা করতে পারে সুযোগ পাইলেই, এইটা মাথায় রেখেই কিন্তু ইরানের স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত নিতে হবে। কারণ এই যে ইসরায়েল, তারা কিন্তু সেই আবার এখন চুক্তির ভিতরে লেবাননে রাখতে চাইছে না। অর্থাৎ আপনাকে মারবে, ওই আপনার চোখের যাতে না লাগে, চোখটাকে সেভ করবে, মাথাটাকে সেভ করবে, মারবে, এরকম অবস্থা হয়েছে। মানে লেবানন এই যুদ্ধের একটা অংশ, কিন্তু সে লেবাননের এসে রাখতে হবে বাইরে। তার মানে উনি ওইখানে হামলা করতে থাকবে। তো যারা পরাজিত শক্তি, তারা আবার এরকম আবার আবদার করে কাম নেই। অতএব ইরানকে শক্ত হতে হবে, এবং এই আরব কান্ট্রি যারা আছে তাদেরকেও যে তুমি এই যদি আবার সেই সন্ত্রাসী আচরণ জিয়েই রাখো, এই রক্তপিপাসু যারা যুদ্ধটা শুরুই করছে, সেই প্রায় 180টা বালিকা ছাত্রীকে হত্যা করে, তো এরকম একটা দানবদের পক্ষ যেন কোনো মানুষ না নেয়। আমি মনে করি যে এই যে ইনোসেন্ট এই ছাত্রীরা এইভাবে বেঘরে জীবন দিল, তাদের এই পাপের ফসলই আজকে এই আমেরিকার পরাজয়, এটা আমি মনে করি। আসসালামু আলাইকুম।